এখন আসি 47 বিসিএস নিয়ে একটু কথা বলি। এখানে যারা আছেন অনেকেই 47 ক্যান্ডিডেট আছেন যে আপনারা আবেদন করবেন। আমার সেমিনারের উদ্দেশ্য আরেকটা ছিল যে ক্যাডার চয়েস কিভাবে দিবেন। এখানে যারা আছেন একটু নোট করে রাখতে পারেন যে প্রথম কথা হচ্ছে এখানে 627টা পোস্ট হচ্ছে জেনারেল ক্যাডার। আর আপনার সাবজেক্ট যার যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে আপনার বোথ ক্যাডারে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হবে, পাবেন। আপনারা অ্যাপ্লাই করবেন মূলত বোথ ক্যাডারে। আমার পরামর্শ থাকবে বোথ ক্যাডারে অ্যাপ্লাই করবেন, তারপর সিলেক্ট করেন জেনারেল ক্যাডার। এখন জেনারেল ক্যাডারে $1,000,000 কোশ্চেন যে আপনি কি পররাষ্ট্র চয়েস দিবেন না দিবেন না। আর প্রশ্ন হচ্ছে এটা মিন চালু আছে যে পররাষ্ট্র চয়েস দিলে ইংরেজিতে ভাইবা হয়, ফরেন অ্যাফেয়ার্স এর উপর প্রশ্ন করে। আর আপনার যদি মনে কনফিডেন্স থাকে যে আপনি ফরেন অ্যাফেয়ার্স ফেস করতে পারবেন তাহলে দিতে পারবেন। আর যদি চয়েস দেন এটা নাম্বার 1 দিবেন, আমার পরামর্শ হচ্ছে। আর যদি চয়েস না দেন দিবেন না। যদি চয়েস দেন ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিতে পারেন। আপনি অ্যাডমিন ফার্স্ট চয়েস দিয়ে ফরেন দ্বিতীয় দিলে এইটা আপনার প্রতি আবার একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে। আর সবসময় অনেকে আবার পুলিশ ড্রিম থাকে, যেমন আমার পুলিশ ড্রিম ছিল, আমি ফার্স্ট চয়েস সবসময় পুলিশ দিতাম। কিন্তু এইটার কিছুটা ভিকটিম আমার কাছে মনে হয় যে আমি কিছুটা ভাইবা বোর্ডে কিছুটা বাঁকা কোশ্চেন ফেস করতে হয়েছে আমার। আমি সবসময় আমার পুলিশ ফার্স্ট চয়েস যে তানভীরকে কালকে রাতে বলতেছিলাম যে তানভীর তোমার মাধ্যমে হইলেও যে আমার যে একটা বাসনা ছিল এটা কিছুটা হইলেও তোমার মধ্যে আমরা পূরণ করতে পেরেছি। কিন্তু রাতে এটাও বলতেছিলাম, সকালে আসার সময় বাসা থেকে বলতেছিলাম পুলিশ 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 এখনো ভাব আসছে না, পুলিশ পুলিশ ভাব আসতে হবে। নোরে বলতেছিলাম যে শিক্ষক শিক্ষক ভাব এখনো আসে নাই, ব্যাংকার ব্যাংকার ভাবই রয়ে গেছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে ভাব আসলে বিষয়টা হচ্ছে যে আপনি জনগণকে সেবা কতটুকু দিচ্ছেন। আমি যখন ক্লাসে দাঁড়াই আমি মনে করি আমি সেবা দিচ্ছি, আমি এটার জন্য বাউন্ড টু ডেলিভার মাই স্পিচ, সেবা দিতে আমি বাধ্য। ব্যাপারটা হচ্ছে যে আপনি অ্যাডমিন ফার্স্ট চয়েস দিবেন, তারপর পুলিশ দিবেন, তারপর কাস্টম দিবেন। এই তিনটা আপনি দিতে পারেন, এইভাবে দিতে পারেন। অথবা করতে পারেন অ্যাডমিন, পুলিশ, কাস্টম, অডিট, ট্যাক্স। এই পাঁচটা আপনি ঠিক রাখেন, পরে আপনি ইচ্ছা মতো দিতে। শিক্ষা ক্যাডার অনেকে বলবে একদম শেষে দিতে, এখানে একটা ঝামেলা আছে, এটা এভাবে বলতে চাচ্ছি না। শিক্ষা ক্যাডার শুরুতে দিয়ে দিলে ধরুন আপনি শিক্ষা ক্যাডার হতে চান, 1 নাম্বার চয়েস দিতে পারেন। এরপরে আপনি যদি শিক্ষা ক্যাডার এলিজিবল হয়ে যান, মানে আপনি যদি কোয়ালিফাই করেন, আপনার জেনারেল ক্যাডার গুলো কাউন্ট হবে। সো আপনি এমন একটা জায়গায় দেন শিক্ষা ক্যাডার চয়েসটা যে এরপরে ক্যাডার গুলো আপনার আসলে দরকার নেই। তো আপনি যেহেতু 10-12টা চয়েস দিতে পারবেন, 15টা, আপনি শিক্ষা ক্যাডারটা শেষে না দিয়ে কিছু একটা আগে রাখবেন। আরেকটা চয়েস সিরিয়াল দিতে পারেন অ্যাডমিন, কাস্টম, পুলিশ, অডিট, ট্যাক্স, এটাও করতে পারেন। পুলিশটাকে 3 নম্বরে রাখলেন, তবে 3 নম্বরে যদি পুলিশ রাখেন পুলিশ পাওয়ার সম্ভাবনা খুবই কম। ব্যাপারটা বোঝা গেছে? তো এইবার একটা অ্যাডমিনের পোস্ট সবসময় 300 থাকে, কিন্তু 46 বিসিএস এর ক্ষেত্রে অ্যাডমিনের পোস্ট হচ্ছে 200। এখানে কিন্তু 100 কমে গেছে। কম্পিটিশন কমতে গেছে, মানে সারা দেশের যত অ্যাপ্লিকেন্ট আছে এর 80% অ্যাপ্লিকেন্ট ফার্স্ট চয়েস দেয়। এটা দেখে আমরা যাই জানি না, দিতে হয় দেয়, কারণ ভাইবা বোর্ডে বেশিরভাগই থাকে কি আমলারা থাকে, ওরা অ্যাডমিন দিলে একটু খুশি হয়, পুলিশ দিলে ও আপনার ফার্স্ট চয়েস পুলিশ, ঘুষ খাইতে চান? আমাকে এই প্রশ্ন প্রথমে করছে, তো আপনি ঘুষ খাইতে চান? শিক্ষা ক্যাডার থেকে পরে যখন ভাইবা দিতে গেছি 41-এ, ও আপনি শিক্ষা ক্যাডার ছেড়ে পুলিশে দিতে চাচ্ছেন, কত টাকা ইনকাম করবেন? আমরা দিয়ে দিই আপনাকে টাকা, আপনি ফিরে যান। তো ব্যাপারটা হচ্ছে যে চয়েসের উপর অনেক কিছুই নির্ভর করে। তারপরে অ্যাডমিন, পুলিশ, কাস্টম, অডিট, ট্যাক্স, আনসার, তারপর আপনি আর একটু সিরিয়াল গেলে পরিসংখ্যান, ইকোনমিক্স বা পরিসংখ্যানে যারা মেথের যারা আছেন এরা হয়তো পরিসংখ্যান ক্যাডারটা দিতে পারবেন, সবাই হয়তো পারবেন না। ঠিক আছে, আর বাদ বাকি তো মোটামুটি আপনি একটা সিরিয়াল ধরে সাজায় ফেলবেন। আর তারপরে যদি আপনি বলেন যে না স্যার আমি আপনাকে দেখাবো, আপনি একটা সিরিয়াল করে আমাকে ট্যাক্স করতে পারেন বা সরাসরি দেখাতে পারেন স্যার আমার ঠিক আছে কিনা। কারণ আপনি আবেদন করার আগে কয়েকটা জিনিস আপনাকে ফাইনালাইজ করা উচিত। আপনি আপনার ছবি ঠিক আছে কিনা, পাসপোর্ট সাইজের ছবি আছে কিনা, এই সবাই 300, আপনার সিগনেচার ঠিক আছে কিনা, একটা সিগনেচার ঠিক করে ফেলবেন যারা প্রথম আবেদন করবেন যে এটি সব চাকরি পরীক্ষায় আপনি ইউজ করবেন এই ছবিটা। তারপর আপনি ক্যাডার চয়েস ঠিক করলেন, তারপর হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, এটা নিয়ে একটু কথা বলার আছে।
আপনি দুটো অ্যাড্রেস সেম দিবেন, তাহলে বিড়ম্বনা কম। আপনার যেখানে জায়গা জমি আছে, আপনার বলতে আপনার বাবা বা মায়ের দাদা যেখানে উত্তরাধিকারী সম্পত্তি আছে, বিশেষ করে বসতবাড়ি যেখানে আছে, যেখানে আপনারা পরিচিত পরিচিত ধরেন আজকে এখানে অনেক বছর ধরে হবিগঞ্জে থাকেন, বাট আপনার বাড়ি হচ্ছে মাধবপুরে, আপনি ওই ঠিকানাটা ইউজ করেন, তাইলে আপনার জন্য সুবিধা। তাহলে পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেসটাই সেম দেওয়ার চেষ্টা করবেন। আমি ওটা করতাম, ওরাও এটাই করতো, ম্যাক্সিমাম এটা করতো। কারণ আপনি আজকে মেসে আছেন, খেয়াল করেন, আপনার একটা চাকরি হয়েছে, আপনি আজমিরি বদলি চলে গেছেন, এখন আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে গেলেন যে রাজনগর, জজবাড়ি, এতিমখানা রোড, কিন্তু আপনাকে এখানে সে কেউ পাইল না, কেউ চিনে না, কেউ চিনবে, আপনি চলে গেলেন, তাহলে বিপদ। ঠিক আছে? বা রাজনৈতিক যে ভেরিফিকেশন যেটা হয়, এইদিকে আমরা যেতে পারছি না। ভেরিফিকেশন কেন বাদ করে, কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু ডিসিশন হয়, সেই ক্ষেত্রে আমরা সরকারের কিছু সদিচ্ছার উপর নির্ভর করে অনেক কিছু। তো আমরা চেষ্টা করবো এখানে যারা আছি কোন আইডিওলজিকেই ধারণ করবো না, সরাসরি। আমরা মোটামুটি প্রত্যেকটা মানুষেরই ভিতরে একটা মত থাকে, এটা আপনি থাকতেই পারে, আপনার যে কোনো একটা মতদর্শে থাকতে পারে, কিন্তু আপনি যেহেতু এজ এ স্টুডেন্ট লার্নার্স, আপনার মধ্যে এরকম কিছু থাকুক যে আপনি কাউকে ডেস্ট্রয়েট করতেছেন বা কাউকে পুশ করতেছেন। আর বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশ হিন্দু, মুসলিম, বুদ্ধের, খ্রিস্টানদের একটা সুন্দর একটা সহাবস্থান আছে বাংলাদেশ। আমার রিকোয়েস্ট, বিনীত রিকোয়েস্ট, এখানে যারা আছেন এইটা কখনোই বিনষ্ট হইতে দিবেন না। আপনার কোন হিন্দু বন্ধু বা মুসলমান বন্ধু যদি আপনার সাথে একসাথে বসে চলতেই না পারে, আপনাকে যদি নিরাপদ বোধ না করে, তাহলে কিন্তু আপনার বিপদ, আমাদের সুন্দর দেশটা থাকবে না। তো আমার প্রত্যাশা থাকবে এখানে যারা আছেন একটা অসাম্প্রদায়িক মনোভাব রাখবেন। আর বিসিএস এর প্রস্তুতির জন্য যেটা করা উচিত, প্রিলি পাস করার জন্য, রিটেন পাস করার জন্য, নূর একটা কথা বলে গেছে, সুরমা ম্যাডাম একটা কথা বলে গেছেন, যে আপনার প্রিলি হয় 1 বছর সময় পান। ধরেন 48-এর জন্য যারা প্রস্তুতি নেবেন এখন, আপনি দেখেন 1.5 বছর সময় আছে, তাহলে আপনি কি 1.5 বছর প্রিলি প্রস্তুতি নেবেন? তাহলে আপনার কি করণীয় কি? আপনি ছোটখাটো চাকরি পরীক্ষা টিকবেন, যেমন মিজান কিছুক্ষণ আগে ক্যামেরা করতেছিল, আমি পরিচিত, ও কিছুদিন আগে একটা রিটেন পরীক্ষা দিচ্ছে। স্যার আপনার কথা যদি আগে শুনতাম, রিটেন বেস প্রস্তুতিটা যদি নিতাম, তাহলে রিটেনটা ভালো হতো। তাহলে হোয়াট ইজ দ্য প্রিপারেশন অফ রিটেন বেস? রিটেন বেস বলতে কি বোঝায়? মানে হচ্ছে যে আপনি প্রতিদিন পত্রিকা পড়বেন, 1 থেকে 4 ঘন্টা, যা পাবেন নোট করবেন। আমি আমার পেজে প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু আপডেট দিতে, এগুলোও আপনি নিতে পারেন। আপনি একটা খাতা বানাবেন সাম্প্রতিক তথ্য, এবং সাথে বানাবেন একটা ফোকাস রাইটিং, একটা খাতা। আমি মাঝে মধ্যে পেজে লিখি ফোকাস রাইটিং দেখি, যেমন ধরেন আগে রচনা লিখতেন না আপনারা, এসে লিখতেন বাংলা ইংরেজি, এটা কি বলে ফোকাস রাইটিং, ব্যাংকের ভাষায় বা বিসিএস এর ভাষায়। যে আপনি বড় একটা, যেমন ধরেন একটা গল্প বলতে পারি যে জুলাই অভ্যুত্থান, আপনাকে একটা রচনা দিল, ফোকাস রাইটিং, এটা কিভাবে আপনি লিখবেন? আপনার সাথে ইনফরমেশন, আপনি শুধু বলবেন আবু সাইদ মুগ্ধকে হত্যা করা হয়, এই ফেসিস সরকার, এই ঘটনাগুলো আপনি এইভাবে লিখলে তো 15তে বা 20-এ আপনি 2-3 পাবেন। কিন্তু একজন শুরু করবে একটা বিশাল সুন্দর একটা উক্তি দিয়ে, তারপর একটা ভূমিকা আকারে একটা হেডিং দিবে, তারপর একটু স্পেস দিয়ে বলবে জুলাই অভ্যুত্থান বলতে সে কি বোঝায়, জুলাই অভ্যুত্থানের ঘটনাগুলো আপনি একে একে কিছু বর্ণনা করলেন, ঠিক আছে? এরপরে এইটার ইমপ্যাক্ট কি আমাদের সোসাইটির উপর, দেশের উপর, এটা আন্তর্জাতিক কি ইমপ্যাক্ট হতে পারে, ফাইনালি আপনি একটা কনক্লুশন দিলেন। তাহলে দেখেন তো আপনার রাইটিংটা কিরকম চমৎকার হলো। এরকম ইংরেজি ক্ষেত্রে যদি আপনি বলেন, এই যে ব্যাংকিং সেক্টরে এই যে আপনার আইসিটি ইমপ্যাক্টটা আপনি লিখেন, এটা ইমপ্যাক্ট অন ব্যাংকিং সেক্টর আইসিটি বেস, যে এক সময় কমন একটা রচনা আসছে, যেমন এখন একটা রচনা ফোকাস রাইটিং আসতে পারে যে আপনার এআই এর ইমপ্যাক্টটা কিভাবে লিখবেন, ঠিক আছে? আপনি লিখতে পারেন যে আপনার গ্রিন ইকোনমি বলতে আপনি কি বোঝেন, ব্লু ইকোনমি বলতে আপনি কি বোঝেন। তো এগুলো আপনি কি সব বইয়ে পাবেন? আপ টু ডেট বা রেমিটেন্স ফ্লো অফ বাংলাদেশ 2024 আপনাকে দিল, রেমিটেন্স ফ্লো লিখেন, আপনি কোন ইনফরমেশন আপনার কাছে নেই, তাহলে আপনি কিভাবে লিখবেন? এইটাই হচ্ছে রিটেন বেসিক প্রিপারেশন। আপনি কি করবেন? প্রতিদিন অন্তত না পারেন সংগ্রহ করে রাখবেন পত্রিকাটা বা অনলাইন পেপার, আপনি এটা খাতায় নোট করবেন, ডেটাগুলো আছে আপনার কাছে, ডেটা আছে। যদি আপনাকে বলা হয় যে জিডিপি গ্রোথ রেট নিয়ে আপনি লিখেন, তাহলে আপনাকে লাস্ট 5 ইয়ার্স জিডিপি গ্রোথ রেট যদি বলতে বলে লিখতে পারবেন? পারবেন।
আপনার কাছে ইনফরমেশন নেই, কিন্তু আপনার কাছে যদি ডাটা চার্ট থাকে, এই যে 2012 সালে জিডিপি গ্রোথ রেট হচ্ছে এটা, 2018 সালে হচ্ছে এটা, 20 সালে হচ্ছে এটা, 9 সালে ছিল একটা, 1972 কত ছিল। আমার কাছে একটা ডাটা সেট বই আছে বা একটা খাতাই আছে, আমি যখন চাকরি পরীক্ষা দিতে যেতাম বাসে বসে বসে এটা দেখে যেতাম। মানে পরীক্ষা হলে বসবি, দেখে যে কোনো ফোকাস ট্রেনিং নিয়ে আসুন, আমি সিস্টেমে ঢোকানোর চেষ্টা করতাম। আপনার আসলে যে সোলার প্যানেল অফ বাংলাদেশ, আমি সৌর বিদ্যুতের কাহিনী লিখতে হলো, আপনি সোলার প্যানেলের ইতিহাস আপনি জানেন, কিন্তু আপ টু ডেট জানেন না, কত মেগাওয়াট উৎপন্ন হচ্ছে বর্তমানে আপনি জানেন না, আপনি ভালো নম্বর পাবেন না। ওই যে ওরা বললো ব্রিটেনের কথা, আমি দুঃখিত, ওদেরকে ক্ষমা চাইতেছি আপনাদের সামনে, এদেরকে অনেক বকাঝকা করতে হবে। কি লিখছো এগুলো লিখে ভালো নাম্বার পাওয়া যায়? একদিন তো আমার মিসেস রাগ করে পরীক্ষা থেকে টেবিল থেকে উঠে গেল, আমরা কি লিখি নাম্বার পাই না, এর থেকে লিখে কোচিং এ পোলাপান ভালো নাম্বার পায়, আমাদেরকে নাম্বার দেওয়া হয় না, 10 দেওয়া হয় 2-3। আমি তো 2-3 দিচ্ছি, আগামী দিন আদাও দিব এরকম লিখে ভালো করে লিখতে হবে। এই ডেটা নাই, মানে গুল্লা দিয়ে রাখতাম, বেশিরভাগই গুল্লা দিয়ে রাখতাম। এইগুলো করতে করতে কি একটা সময় আপনি দাগ হয়ে যাবে, আপনার বেস স্ট্রং হয়ে যাবে। আপনি ইংরেজি এবং গণিত প্রতিদিন এক ঘন্টা করে পড়বেন, একদম ধারাবাহিক। শুনেন, এখানে যারা বসে আছেন অনেকে আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে, বিসিএস বলেন, চাকরি মার্কেট বলেন, জব মার্কেট যা বলেন না কেন, সিলেবাস বেসিক সাবজেক্টগুলো ইন্টারমিডিয়েট পর্যন্ত, এরপরে আপনি কাজে লাগেন। তাহলে দেখেন ওরা যে বলে গেল টিউশনি করা, আমরা যে দেখতেছেন এই 4 জনের টিউশনি হল, মানে আমি আমার লাইফে কি পরিমাণ টিউশনি করাইছি নিজেও জানি না। আমার একটা শুনে গতকালকে রাতে হোয়াটসঅ্যাপে কল দিছে, বন্ধু কেমন আছো, ও ম্যানচেস্টারে আছে, বন্ধু তোমার কথা মতো ম্যানচেস্টারে আসছি, এই জন্য তোমার কথা মনে হয়েছে, এই জন্য তোমার ফোন দিচ্ছি। ও আমার বন্ধু ডাক্তার, ও এইটে পড়াইতে পারবো, গোল্ডেন প্লাস পাইছিল, 1 বছরই পড়াইছিল, গোল্ডেন প্লাস পাইলে আমি আর তোমাকে পড়াবো না, তোমার আমি দেখাই দিই, তুমি তাহলে আমার সাথে বন্ধুত্ব করো। ও যাওয়ার পরে আমার পিঠের মধ্যে একটা চাপা দিতে প্রতিদিন, দোস্ত কি অবস্থা, কেমন আছো। ওর মা মানে ভাইকে আমাকে ভাইয়ের হয়ে যেত, ওরে নিয়ে ইচ্ছা মতো বকা দিতাম। বললাম একদিন ডাকলাম, ডাকতে দিন এরকম করা আসেন, ওর মাকে আবার আপাই দিকে আসে। ও যদি এটা বলে মজা পায়, যদি পড়ার মনোযোগ আসে, সমস্যা কি? ও আমার বন্ধু, আপনার কোনো সমস্যা কয় না, আপনার গায়ে হাত দিবে কেন? ওর মায়েরা করতে যাই বলো গায়ে হাত দেওয়া সমস্যা নেই, এটাও দেখতেছি। দোস্ত তুমি তো যাই করো, আচ্ছা ঠিক আছে তুমি আমার দোস্ত, কিন্তু তুমি তো এখন বয়সে ছোট না, গায়ে হাত দিলে কেমন? এটা বলার পর আরে দোস্ত তোমার শরীরে হাত দিলে তোমার জোর আসে। ও ভালো বল করতে পারে, মানে লেফট স্পেসার আর সিলেট ডিভিশনে ওদের যে এই যে ওই সময় খুব দুর্দান্ত, ওর মা কোনোভাবে খেলতে দিবে না। আমি একদিন ওরে নিয়ে গেলাম খেলতে, তাহলে বুঝেন স্টুডেন্টের মন জয় করার জন্য আপনাকে ডেডিকেশন আমার লেভেলটা নেওয়ার চেষ্টা করতে। ওই টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার দিল। ও খেলা থেকে ফেরার পর 3 দিন নিয়ে গেল, 3 দিন খেললো, 3 দিনে নিয়ে গেল, ফাইনাল ম্যাচ ও জিতলো। জিতার পরে ও ম্যান অফ দ্য ম্যাচ, ওই দিন 5টা উইকেট নিল। ও মাইক্রোফোনে ওকে বলার সুযোগ দিল যে তোমার অনুভূতি। প্রথমে বলে যে এই যে আমার দোস্ত দাঁড়ায় আছে না, ওনার জন্য আমি এই উইকেট গুলা পাইছি, দোস্ত এদিকে তোমার সাথে একটা ছবি তুলি, কিসের অনুভূতি, তুমি আমার অনুভূতি। তো ও প্রায় বলবে যে বন্ধু আমি তো পিএইচডি করতেছি এখন, তোমার মতো তো স্বপ্ন বিশেষ হইতে পারবে না। আমি ওর বলতাম যে তুমি পুলিশ হবা, অনেক লম্বা, পুলিশ হলে তোমাকে অনেক মানাবে। তো ওই 2012 সালে ওরা পড়েছে, 24 সালে এসে আমাকে মনে করে এরকম অসংখ্য স্টুডেন্ট আনাচে কানাচে তৈরি করছে। ব্যাপারটা হচ্ছে যে স্বপ্ন দেখাতে পছন্দ করি, স্বপ্ন দেখতে পছন্দ করি, এটার জন্য ফ্যামিলিতে খুব অশান্তিতেও থাকি। সামনে বসে আছে যে ফ্যামিলি মেম্বারদেরকে সময় দিতে পারি না। আমার বাবু চলে আসছে সেমিনারে গেস্ট হিসেবে, আজকে ওদেরকেও সময় দেওয়া হয় না। মানে সারাক্ষণই একটা জিনিসই মাথায় সবসময় ঘুরপাক থাকে। একটা সময় ছিল যে আমি নিজেকে পুলিশে নিয়ে যাব, যখন দেখলাম যে আর সম্ভব হচ্ছে না, এখন মনোযোগ দিলাম যে কিভাবে স্টুডেন্টদের ডেভেলপ করা যায়, একটু উপকার করা যায়, স্টুডেন্টদের সাথে কথা বলতে। আমি প্রায় দেখবেন আপনারা আমাকে স্টুডেন্টদের সাথে বসে চা খাই দিচ্ছে, অনেক টিচার হয়তো বা স্টুডেন্টদের সাথে বসে চা খায়। আমি মনে করি ওদের ফিলিংসটা শেয়ার করার দরকার আছে। ইউনিভার্সিটি তানভীর বলতেছে ভাই আপনি তো দেখা যায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি একটা বাইক তৈরি করে ফেলছেন, এটাই তো চাই।
স্টুডেন্টরা টিচারের কাছে অবলীলায় কথা বলবে, কিন্তু তার সাথে মানে গ্যাপ থাকে। অসুবিধা কি? সে তার প্রবলেম আমার সাথে শেয়ার করবে, পারিবারিক সমস্যা থেকে শুরু করে একাডেমি, পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেম যদি সে শেয়ার করতে পারে, একটা অভিভাবক যদি পায়, একটা মেন্টর যদি পায়, তখন আপনি কিন্তু দাঁড়িয়ে যাবেন। এখানে অনেকেই বসে আছেন, আপনার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি ইউনিভার্সিটি চান্স পাইছেন। এইটার কারণ নাকি আজকে বাসায় গিয়ে নিজেকে প্রশ্ন করবেন, আয়নার সামনে দাঁড়ান, কেন পাবেন? আমার কাছে যেটা মনে হয়, শুধু পান নাই, আপনার সঠিক গাইডলাইন ছিল। মানে আপনাকে কেউ পুশ আপ করার মতো কেউ ছিল না, যে যে নাসরিন বা শোন, তুমি এই কাজটা করলে, তুমি এই কাজটা করো, তোমার এই কাজটা হচ্ছে না। আমার ইন্টারমিডিয়েটে কয়েকজন স্টুডেন্ট আছে, দেখতে পাচ্ছি এখানে, এদেরকে আমি প্রায় বলি যে তোমরা অ্যাডমিশনের জন্য তৈরি হও। ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট একজন বলছে, স্যার এখন বলতেছি বৃন্দাবন, কেন আমরা অ্যাডমিশন করার জ্ঞান এলাম বৃন্দাবন থেকে তুমি গোল্ডেন প্লাস পাইলে লাভ কি? তুমি তো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি না হইতে পারো, সাস্টে ভর্তিতে না পারো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তিতে না পারো, তোমার এই গোল্ডেন প্লাস দিয়ে কি লাভ? তোমাকে কয়দিন জিজ্ঞেস করবে, বড় জোর 3 মাস, এই তুমি কি গোল্ডেন প্লাস পেয়েছো? এরপর আর রেজাল্ট জিজ্ঞেস করবে। এখানে যারা ফোর্থ ইয়ার শেষ করছেন, কিছুদিন আগে রেজাল্ট পেয়ে, আপনার রেজাল্ট কেউ জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে দেখি, তারপর মাইন্ডকে প্রশ্ন করে দিলেন, জিজ্ঞেস করে ফোর্থ ইয়ার শেষ করছে, এবার কি করবা?